গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাস 11-এর যে নিউ সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশের, তারই একটা পোয়েম নিয়ে আলোচনা করছি। নাম দ্য ব্যাঙ্গেল সেলার্স। কবি হলেন সরোজিনী নাইডু, একজন মহিলা কবি, অর্থাৎ মহিলা কবিদের আমরা কি বলি, পোয়েটেস। এবারে চলো সরোজিনী নাইডু সম্পর্কে কিছু জেনে নিই, কিন্তু তার আগে বলে দিই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, এবং আগের এবং পরবর্তী লেসনগুলো তুমি পাওয়ার জন্য পাশের বেল আইকন প্রেস করো। চলো জেনে নিই সরোজিনী নাইডু কে ছিলেন। কে এই সরোজিনী নাইডু? সরোজিনী নাইডু ছিলেন একদিকে যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামী, অন্যদিকে ছিলেন একজন কবি। তার আসল নাম সরোজিনী চট্টোপাধ্যায়। তিনি জন্মেছিলেন 1879 সালের 13 ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। কোথায় না, হায়দ্রাবাদে। তিনি এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। যখন তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলেন, সেখানে দক্ষিণ ভারত থেকে যাওয়া একজন ভারতীয় ডাক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি তাকে মাত্র 19 বছর বয়সে বিয়ে করেন। তখন থেকে সরোজিনী চট্টোপাধ্যায়ের পদবি হয়ে যায় সরোজিনী নাইডু। ইংল্যান্ডে থাকাকালীন দুইজন বিখ্যাত সাহিত্য সমালোচকের সঙ্গে তার পরিচয় ঘটে, যারা ছিলেন আর্থার সাইমন্স অ্যান্ড এডমান্ড গসে। পরে তিনি টেনিসন, শেলি, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এদের লেখনীর দ্বারা প্রভাবিত হন। সঙ্গে সঙ্গে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1925 সালে, এবং উত্তরপ্রদেশের গভর্নরও হয়েছিলেন। তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর। তার সবথেকে বড় অবদান হলো তিনি তার লেখাগুলির মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের অন্তরে স্বাধীনতা সংগ্রামের আবেগকে জাগিয়ে তুলতেন। তার কবিতার মধ্যে একটি নারীবাদী মানসিকতা বা ফেমিনিস্ট অ্যাটিটিউড স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যেটাই দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাতেও দেখতে পাবো। কবিতায় একদল দরিদ্র চুড়ি বিক্রেতার রিয়েলিস্টিক পিকচারকে তুলে ধরা হয়েছে। তারা একটি গতিশীল জীবনযাপন করছেন চুড়ি বিক্রির মধ্য দিয়ে, এবং এভাবে জীবিকা অর্জন করার প্রয়াস করছে ও বেঁচে থাকার জন্য। এবং তারা এই ব্যাঙ্গেল বিক্রির পেশাটাকেও সহজভাবে মেনে নিয়েছে। তারা তাদের দারিদ্রতার কথা কিন্তু এখানে বলছে না, বা ব্যাঙ্গেল বিক্রি করে কত লাভ বা প্রফিট হচ্ছে সে সম্পর্কেও তারা কিছু বলছে না। তারা কেবল বিভিন্ন রঙের চুড়ির কথা বলছে, যা ভারতীয় সমাজের বিভিন্ন বয়সের মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করবে। অর্থাৎ কবিতার মধ্যে একটা ওম্যানহুড বা ফেমিনিস্ট অ্যাটিটিউডকে তুলে ধরা হয়েছে। কবি এখানে বলতে চেয়েছেন দ্য লাইভস অফ ওমেন শুড বি রেডিয়েন্ট লাইভস, অ্যান্ড দ্য হ্যাপিনেস অফ এ ওম্যান ইজ ইনডিসপেন্সেবল ফর দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিইং অফ এ ফ্যামিলি। মেয়েদের জীবন সবসময় চাকচিক্যময় ও উজ্জ্বল হওয়া উচিত, এবং একটি পরিবারের খুশি, সুখ ও মঙ্গল নির্ভর করে সেই পরিবারের মহিলার সুখ ও শান্তির উপর। এখন চলো কবিতার লাইন বাই লাইন বাংলা অর্থ তার ব্যাখ্যা করা যাক। ব্যাখ্যাতে যাওয়ার আগে, লাইন বাই লাইন মিনিং করার আগে বলে দিই দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডুর যে লেখাটা, এই দ্য ব্যাঙ্গেল সেলার্স কবে, কোথায়, কখন প্রকাশিত হয়েছিল। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1912। দেখো লিখে রেখেছি, ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1912। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে ইন সরোজিনী নাইডুজ কালেকশন অফ পোয়েমস কল্ড দ্য বার্ড অফ টাইম। দ্য বার্ড অফ টাইম নামে একটা কালেকশন অফ পোয়েমস ছিল সরোজিনী নাইডুর, সেখানেই 1912 সালে প্রথম প্রকাশিত হয়। দ্য ব্যাঙ্গেল সেলার্স, এই পোয়েমটি, এই কবিতাটি 4টা স্ট্যান্ডায় বিভক্ত আছে দেখো, এবং প্রত্যেক স্ট্যান্ডায় 6টা করে লাইন আছে। চলো প্রথম স্ট্যান্ডাটা পড়ে নিই, তারপর একটা লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং মিনিং করব। দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা, সরোজিনী নাইডু। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? Lustrous token of radiant lives for happy daughters and happy wives. চলো এবার লাইন বাই লাইন মানে এবং ব্যাখ্যা করি, বাংলা মানে এবং ব্যাখ্যা করি। ব্যাঙ্গেল সেলার্স আর উই, অর্থাৎ উই আর ব্যাঙ্গেল সেলার্স মানে হলো আমরা হলাম চুড়ি বিক্রেতা,
এখানে আমরা বলতে কবি কাকে বুঝিয়েছেন? আমরা বলতে কবি এ গ্রুপ অফ ব্যাঙ্গেল সেলার্সকে বুঝিয়েছেন, যাদের মধ্যে কিন্তু ন্যারেটরও ছিলেন এই কবিতার। পরে বক্তা কি বলেছেন দেখো, হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বক্তা এখানে বলছেন উই আর গোয়িং টু দ্য টেম্পল ফেয়ার ক্যারিং দ্য লোডস অফ শাইনিং ব্যাঙ্গেলস। অর্থাৎ তিনি বলছেন আমরা হলাম চুড়ি বিক্রেতা, যারা চকচকে চুড়ির বোঝাই নিয়ে মন্দিরের ওই মেলাতে যাচ্ছি। পরে তিনি সেলারদের উদ্দেশ্যে অর্থাৎ ক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, কি বলছেন, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কে নেবে গো, হু উইল বাই, কে নেবে গো এই ডেলিকেট মানে অর্থাৎ সূক্ষ্ম সরু ব্রাইট চকচকে উজ্জ্বল রেনবো টিন্টেড রামধনুর মতো 7 রঙের মানে বেনিয়া সহকলা চুড়ি, মেঘুর আকার অর্থাৎ বৃত্তাকার ও গোল গোল উজ্জ্বল। এখানে চুড়ির গোল গোল আকার ও উজ্জ্বলতাকে বোঝানোর জন্য সার্কেল অফ লাইট এই ফ্রেজটাকে ব্যবহার করেছেন। দেখো সার্কেল অফ লাইট মানে হলো সার্কেল শেপড ব্রাইট ব্যাঙ্গেলস। বুঝতে পারলে? এবার কবিতার ফার্স্ট স্ট্যান্জার শেষ 2 লাইনে এই ব্যাঙ্গেলগুলি কিসের প্রতীক এবং কিসের জন্য, এগুলি কিসের জন্য তা তিনি বলেছেন। কি বলেছেন, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। বিক্রেতা এখানে বলছেন চুড়িগুলো হলো লাস্ট্রাস টোকেন্স, অর্থাৎ দে আর দ্য সিম্বল অফ লাস্টার, গ্লসিনেস, ব্রাইটনেস, এক্সাইটমেন্ট অ্যান্ড ড্যাজলিং কোয়ালিটি। অর্থাৎ তারা হলো চাকচিক্যের প্রতীক, তারা উত্তেজনা ও উদ্দীপনার প্রতীক, তারা হলো রেডিয়েন্ট লাইফের চাকচিক্যের প্রতীক। রেডিয়েন্ট লাইফস বলতে এখানে স্যাটিসফাইড লাইফকে বুঝিয়েছেন। ব্যাঙ্গেলগুলির ভূমিকা কি তা বোঝাতে তিনি বলছেন ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, অর্থাৎ দে আর মিন্ট ফর, দে মানে ব্যাঙ্গেলস আর মিন্ট ফর স্যাটিসফাইড ডটার্স অ্যান্ড ওয়াইফস। যদি অন্যভাবে বলি তবে বলতে হবে ব্যাঙ্গেলস মেক দ্য ডটার্স অ্যান্ড ওয়াইফস হ্যাপি বিকজ দে অ্যাড টু দেয়ার বিউটি। অর্থাৎ চুড়িগুলি তাদেরকে খুশি করে কারণ এগুলি তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। কবিতার এবার 2nd, 3rd এবং 4th স্ট্যান্জাতে কবি সরোজিনী নাইডু বোঝাচ্ছেন এই ব্যাঙ্গেলগুলো মেয়েদের জীবনে বিভিন্ন ধাপে বিশেষ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। The poetess here clearly indicates that bangles are used as symbols of various stages of women's life. চলো দেখা যাক তিনি কি বলছেন। এই 2nd স্ট্যান্জাতে ব্যাঙ্গেল সেলার্স বিবরণ দিচ্ছেন কোন কোন ধরনের ব্যাঙ্গেল আছে। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. Some are flashed like the birds that dream on the tranquil bow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. এই 2nd স্ট্যান্জাতে ব্যাঙ্গেল সেলার্স বিবরণ দিচ্ছেন কোন ধরনের ব্যাঙ্গেল তার কাছে আছে। কি কি আছে না, সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। অর্থাৎ কিছু ব্যাঙ্গেল সুটেবল অ্যান্ড ম্যাচিং অর্থাৎ মানানসই ফর মেইডেন্স রিস্ট, অর্থাৎ কি না অবিবাহিত কুমারী মেয়ের কবজির জন্য যারা স্বপ্ন দেখে এক সুখী বিবাহিত জীবনের। তাদের জন্য সিলভারি বা রূপলি কালার এবং মাউন্টেন মিষ্টি ব্লু কালারের চুড়ি মানানসই। এখানে ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টের মানে হলো এই রকম যখন পর্বতের উপরে কুয়াশা জমে থাকে তবে দূর থেকে অনেকটা ব্লু কালারের মতো মনে হয়, সেই জন্য বক্তা এখানে ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট কথাটা ব্যবহার করেছেন। তাই আবার তিনি বলছেন কিনা এই মেইডেনরা মানে এই অবিবাহিত মহিলারা আর কি কি ধরনের ব্যাঙ্গেল পছন্দ করেন তার বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন কিনা সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্য ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। অর্থাৎ তার কাছে কিছু ডিপ ক্রাইমসন কালারের কিছু ব্যাঙ্গেল আছে। এখানে ফ্লাশড মানে হলো এই যে
ফ্লাশড মানে হলো পিঙ্ক অ্যান্ড লাইট রেড, হুইচ সিমস লাইক দ্য ব্লাশড ফেস অফ এ মেইডেন। অর্থাৎ কবি এখানে বলছেন কিছু ব্যাঙ্গেল, কিছু চুড়ি পিঙ্ক অ্যান্ড লাইট রেড, গোলাপি এবং হালকা লাল রঙের, হুইচ আর অ্যাকিং টু টেন্ডার ফ্লাওয়ার বার্ডস, যেগুলো নরম ফুলের কুঁড়ির মতো একই রকম, ব্লসমিং নেয়ার এ উডল্যান্ড স্ট্রিম, প্রস্ফুটিত হচ্ছে বনভূমির শান্ত জলের উপর। তাহলে কিনা যে কুঁড়িগুলো কোনো বনভূমির ছোট্ট নদীর শান্ত জলের উপর স্বপ্ন দেখে ও প্রতীক্ষা করে প্রস্ফুটিত হওয়ার জন্য। কবি আবার বলছেন, কি বলছেন না, সাম আর এ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। অর্থাৎ কিছু ব্যাঙ্গেল আছে যেগুলো সদ্য মেলা কোনো পাতার রঙের মতো। এখানে দেখো লিম্পিড গ্লোরি বলতে ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার, মানে পরিষ্কার এবং স্বচ্ছ। অর্থাৎ সদ্য মেলে ধরা কচি সবুজ পাতার রঙের মতো। দাস দ্য কমপ্লিট স্ট্যান্জা ডেপিক্টস, এইভাবে পুরো যে স্ট্যান্জাটা বর্ণনা করছে দ্য ইউথফুল স্টেজ ইন এ ওমেন্স লাইফ। দিস অলসো রিপ্রেজেন্টস the fact that in Indian society different colored bangles are worn by women in different phases of their life। ভারতীয় সমাজে যে বিভিন্ন কালারের যে ব্যাঙ্গেলস চুড়িগুলো পরিধান করা হয় বা পরা হয় স্ত্রীদের দ্বারা ইন ডিফারেন্ট ফেজেস অফ দেয়ার লাইফ, তাদের জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে। চলো এবার পড়ছি থার্ড স্ট্যান্জা। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire. Tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. এই থার্ড স্ট্যান্জাতে ব্যাঙ্গেলের যে কালার বর্ণনা করা হয়েছে তা আসলে ইন্ডিকেট করে একজন মেয়ের হার্টস ডিজায়ার অ্যান্ড প্যাশনকে, অর্থাৎ তার অন্তরের ইচ্ছা এবং আবেগকে, যে আবেগের জন্য তারা নিজেকে দেখতে চায় একজন কনে বা ব্রাইড রূপে এবং নিজেকে বিবাহিত স্ত্রী হিসেবে দেখতে চায়। তাই ব্যাঙ্গেল সেলার্স বলেছেন কি, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। অর্থাৎ কিছু ব্যাঙ্গেলের কালার সূর্যের কিরণে আলোকিত উজ্জ্বল চকচকে শস্যপূর্ণ মাঠের রঙের মতো। এখানে সানলিট কর্ন বলতে বুঝিয়েছেন কর্ন রেডিয়েট উইথ দ্য পার্পল কালার অফ দ্য রেজ অফ দ্য সান। অর্থাৎ তিনি নীল ও বেগুনি কালার মেশালে যেমন কালার হয় সেই কালারকে বোঝাচ্ছেন। এই কালারের চুড়ি কাদের জন্য তিনি বলছেন, এ মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। অর্থাৎ এই ধরনের ব্যাঙ্গেল বিয়ের কোণে অর্থাৎ ব্রাইড বিয়ের দিন সকালবেলায় পছন্দ করে। পরের দু লাইনে ব্যাঙ্গেল সেলার্স বলছেন, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। অর্থাৎ তিনি বলছেন কিছু ব্যাঙ্গেল আগুনের উজ্জ্বল শিখার মতো, ওই দেখো এইটা লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, আগুনের উজ্জ্বল শিখার মতো, যা আসলে ম্যারেজ লাইফের এক্সাইটেশনকে ইঙ্গিত করে। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার, অথবা চুড়িগুলি সেই কালারের অর্থাৎ লাল, যা ইন্ডিকেট করে হার্টস ডিজায়ার ও প্যাশনকে। পরে শেষ দু লাইনে ব্যাঙ্গেল সেলার্স বলছেন, টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। অর্থাৎ দে প্রডিউস টিঙ্কলিং সাউন্ড ইন দেয়ার হ্যান্ডস, মানে দে মিন্স কি ব্যাঙ্গেলস প্রডিউস টিঙ্কলিং সাউন্ড ইন দেয়ার হ্যান্ডস হোয়াইল দে আর ওয়ার্ন, যখন তারা পরে বলছেন কি, পরেই কবি বলছেন কি, ব্যাঙ্গেল সেলার্স কি বলছেন, লুমিনাস অর্থাৎ এক্সট্রিমলি ব্রাইট, যেগুলো কোমল এবং স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার, অর্থাৎ বিয়ের কোণের হাসি যেমন টেন্ডার বা কোমল হয়,
এবং ব্রাইডাল টিয়ারের মতো, অর্থাৎ ব্রাইডাল টিয়ার বলতে এখানে বোঝানো হয়েছে বিয়ের পরে কনে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় অথবা কিছুদিন পরে তার বাবার বাড়ি যাওয়ার জন্য যখন উদ্বিগ্ন হয়ে কান্নাকাটি করে, তখন সেই কান্নাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তার মন বা হৃদয় যেমন স্বচ্ছ ও ইনোসেন্ট, তেমনি এই ব্যাঙ্গেলগুলি স্বচ্ছ। চলো এবার ফাইনাল স্ট্যান্জাটা দেখি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worship the gods at her husband's side. এবার চলো পড়ি এটা কি বলেছেন। এই ফোর্থ স্ট্যান্জা বা ফাইনাল স্ট্যান্জার প্রথমে ব্যাঙ্গেল সেলার্স বলছেন তাদের কাছে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, পার্পল এবং গোল্ড ফ্লেকড গ্রে কালারের ব্যাঙ্গেল আছে, যেগুলি মিডিল এজড মহিলাদের জন্য খুবই মানানসই। তাই তারা বলছেন কি, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু পার্পল এবং গোল্ড ফ্লেকড গ্রের চুড়ি আছে, ফর কাদের জন্য না, সেই সবের জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু দ্য লাইফ মিডওয়ে, যেই সব মহিলারা মিডিল এজে পৌঁছে গেছে তাদের জন্য। এখানে দেখো গোল্ড ফ্লেকড গ্রে, এটা মিনস কি না, গ্রে উইথ ফ্লেকটিং অফ গোল্ডেন কালার, অর্থাৎ ধূসর এবং গোল্ডেন কালার মিশ্রিত। পরে তিনি কি বলছেন দেখো, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, and cradled fair sons on her faithful breast, অর্থাৎ এই পার্পেল এবং গোল্ডেন গ্রে ব্যাঙ্গেলসগুলি সেই মিডিল এজড বা মধ্যবয়স্কা মহিলাদের জন্য, যারা তাদের হাত দিয়ে লালন পালন করেছেন তাদের পুত্র সন্তানদের, যারা স্নেহ ও ভালোবাসা দিয়ে সুখী করেছেন তাদের ছেলেদের। ক্র্যাডল্ড অর্থাৎ আশ্রয় দিয়েছেন তাদের সন্তানকে তাদের বিশ্বস্ত বুকে, যে ক্র্যাডল্ড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, অর্থাৎ আশ্রয় দিয়েছেন তাদের সন্তানকে তাদের বিশ্বস্ত বুকে। এখানে একটু বলে রাখি, এই যে ফেয়ার সন্স কথাটাকে ব্যবহার করা হয়েছে, ফেয়ার সন্স কথাটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে, ফেয়ার চিলড্রেন বা সুন্দর ছেলে মেয়েরা এই কথাটা ব্যবহার করতে পারতেন। আসলে কবি এখানে বিদ্রূপ করতে চাইছেন সমকালীন ইন্ডিয়ান সোসাইটিকে, যেখানে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হতো কন্যা সন্তানের তুলনায়। কবিতার একেবারে শেষ 2 লাইনে ব্যাঙ্গেল সেলার্স আবার বলেছেন এই চুড়িগুলো সেই মধ্যবয়স্ক মহিলাদের জন্য, যারা আগ্রহ এবং গর্বের সহিত সমস্ত সাংসারিক কর্তব্য পালন করেছেন, অর্থাৎ হাউস হোল্ড ডিউটি পালন করেছেন, তাদের স্বামীর পাশে থেকেছেন এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে গড অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি দেখিয়েছেন, অর্থাৎ পূজা করেছেন ভগবানকে। তাই তারা বলছেন, অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস at her husband's side, অর্থাৎ in the final stanza, এই ফাইনাল স্ট্যাঞ্জাতে the poetess has extolled the good quality of a mother and also of a wife in the Daden Indian society, অর্থাৎ কবি এখানে গুণগান করেছেন, তিনি উচ্চ প্রশংসাও করেছেন তখনকার সমাজের মহিলাদের তাদের মাতৃসুলভ ও স্ত্রীসুলভ বৈশিষ্ট্যের জন্য। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে কবিতাটা খুব সহজ সরল ভাষায় লেখা এবং এটি ব্যাঙ্গেল সেলার্সদের অর্থাৎ চুড়ি বিক্রেতাদের একটি রিয়েলিস্টিক পিকচার তুলে ধরেছে। তার সঙ্গে সঙ্গে কবি সরোজিনী নাইডু ও তার ফেমিনিস্ট অ্যাটিটিউড বা নারীবাদী মানসিকতাকে তুলে ধরেছেন। তবে তোমরা কবিতাটা বুঝতে পেরেছো আশা করি।
আজ তবে এইটুকুই। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করো, বেল আইকনটিতে প্রেস করো নতুন নতুন লেসন পেতে, এবং বেশি বেশি করে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে একটানা দেখতে থাকো। আমি ধীরে ধীরে আর বাকি যে টপিকগুলো আছে দিতে থাকবো। ওকে, বাই।